নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপাতত পিএসসি ক্লার্কশিপ এক্সাম অতিক্রান্ত। অলরেডি কেমন কোশ্চেন এসছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন ছিল এই নিয়ে আলোচনাও করেছি। আপনারা নিজেরাও এতক্ষণে নিজেরাও আলোচনা করেছেন সেটা, এবং অলরেডি একটা ধারণা পেয়েছেন। বহুজন প্রশ্ন করছেন কাট অফ কেমন যেতে পারে, সেটা নিয়ে আলোচনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কথা বলার রয়েছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কোশ্চেন আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবচেয়ে বিখ্যাত কিন্তু মক টেস্টের জন্য। এই টেক্সট বুক কিন্তু আপনাদের জন্য একটা বিশাল বড় সেল নিয়ে চলে এসেছে। ইয়ার এন্ড হচ্ছে 2025, শেষ হচ্ছে 26 শুরু হচ্ছে, এবং এই সময় সব থেকে বড় সেল কিন্তু এসেছে টেক্সট বুকে। পয়সা উসুল সেল, যেটা চলবে কিন্তু 28শে ডিসেম্বর, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সময় আপনি টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স যে ফিচার্স রয়েছে সেগুলোতে বিস্তর ডিসকাউন্ট পাবেন। টেক্সট বুক ইয়ারলি পাস প্রোর ফিস কিন্তু সবচেয়ে কমে গেছে, এই সময় 263 হয়েছে। এসবিআই স্কুল এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। যাদের মনে হচ্ছে যে টেক্সট বুক নিয়ে আপনার টেক্সট বুকের মাধ্যমে মক টেস্ট দিয়ে আপনাদের প্রিপারেশন নিতে চান, প্রিপারেশনকে আরো বেটার করতে চান, এটাই সময়। কারণ এই মতো কম ফিস আর আসে না সাধারণত বছরের শেষ এবং নতুন বছরের শুরু, সেই উপলক্ষে কিন্তু এই সেলটা শুরু হয়েছে। যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন চেক করে নেবেন। এবার আমরা ফিরবো ভিডিওর আমাদের যে মূল আলোচ্য টপিক সেটাতে। প্রথমত এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন পেপার। আপনারা যারা এক্সাম দিয়েছেন প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকে দেখেছেন। কোশ্চেন পেপার নিয়ে আমি অলরেডি সে সময়ে আলোচনা করে দিয়েছি, যদিও সে সময়টায় সাউন্ড প্রবলেম ছিল ইত্যাদি, তবু আশা করি আলোচনা করে দিয়েছি। জাস্ট লেক গার্ডেন স্টেশনের উপরে দাঁড়িয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে এক্সাম দিতে গিয়ে আপনাদের বহুজনের সঙ্গে দেখা হয়েছে। প্রায় আমার যতদূর মনে পড়ছে শতাধিক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে আজকে গিয়ে। এবং আমার নিজের এক্সাম সেন্টারে টোটাল যে হলে এক্সাম পড়েছিল সেখানে বোধহয় 30 জন মতো ছিল, এবং 30 জনের মধ্যে প্রায় 25-26 জনের সঙ্গে আমার তো কথা হয়েছে। তো এর জন্য আমি সত্যি গ্রেটফুল আপনাদের জন্য, যে আপনাদের কাছে যে আপনারা এত মানে এতটা পছন্দ করেন বা এতটা সম্মান দেন বা এতটা আপন করে নেন। তো যাদের সঙ্গে আলাপ হলো প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবং এবার আসা যাক আমাদের মূল আলোচ্য বিষয়ে, যেটা প্রথমত আমরা যে মেল ক্যাম্পেইন করেছিলাম, আপনারা বহুজন মেল করতে চাননি। কেন চাননি আপনারাই জানেন। ওই মেল করা উচিত ছিল, এবং যতজন মেল করেছিলেন তাদের জন্যই কিন্তু আজকে একটা জিনিস হয়েছে। ম্যাক্সিমাম এক্সাম হলে, আমি যতজনের কাছ থেকে খবর নিয়েছি, ম্যাক্সিমাম এক্সাম সেন্টারে কিন্তু অ্যাটেন্ডেন্স শিট সেটা পরীক্ষা শুরু হওয়ার আগে সাইন করিয়ে নেওয়া হয়েছিল, যেটা একটা বিশাল ভালো জিনিস। অর্থাৎ আমাদের যে 60 মিনিট টাইম, সেই 60 মিনিটটা অনেকেই শুধু লেখার জন্য ইউজ করতে পেরেছেন। ওই সময় অ্যান্সার শিট ফিল আপ এটসেট্রা সাধারণত একটু হলেও কম হয়েছে, যদিও তখন ওই আনসার শিট বললাম, অ্যাটেন্ডেন্স শিট সই করা ইত্যাদি কিন্তু যথেষ্ট সময় কম গেছে তাতে। তো এটা ভালো স্টেপ একটা বলা যায়। দ্বিতীয়ত, চেকিং মোটামুটি অনেক জায়গায় ভালো ছিল। আমার নিজেকেও মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়েছে। আমার এক্সাম পড়েছিল লেক গার্ডেন্সের কাছে, সম্ভবত একে ভুলে গেছি স্কুলের নামটা। যাই হোক, পরে দেখে আপনাদের বলবো, বা দেখে বলে দিই আপনাদের অনেকের সঙ্গে সেখানে পরিচয় হয়েছিল। তো স্কুলের নামটা আমি আপনাদের বলে দিই, একটু একটা মিনিট টাইম দিন। একে ঘোষ মেমোরিয়াল স্কুল, প্রিন্স আনোয়ার রোড, লর্ডস মোড়, কলকাতা 7,45,000। সেখানে এক্সাম পড়েছিল আমার। আপনাদের অনেকের সঙ্গে সেখানে গিয়ে পরিচয় হয়েছে। যাই হোক, এবার অনেকে মেল করেননি, মেল করা উচিত আপনাদের অবশ্যই ছিল। কেন করেননি? ভবিষ্যতে কোনো এরকম কিছু হলে করবেন অবশ্যই। এখনো পর্যন্ত আমাদের গলার একটা কাঁটা রয়েছে, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের খাতা কিভাবে দেখা হবে। যদি খাতা ঠিকভাবে ভালো দেখা না হয়, তাহলে যত ভালো এক্সাম দিয়ে আসুন না কেন, সেখানেও কিন্তু আপনার একটি রিস্ক থেকে যাচ্ছে। তো ভবিষ্যতে যদি আপনারা চান, এটা নিয়েও পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং পিএসসি থেকে এটা নিয়েও বলা হবে। মেল ক্যাম্পেইনে যে দাবিগুলো ছিল ম্যাক্সিমাম ফুলফিল হয়েছে। এডিট উইন্ডো মোটামুটি ঠিকঠাকই কাজ করছে, এবং তার সাথে সাথে ক্লার্কশিপ এক্সাম চেকিংও প্রপারভাবে হয়েছে। আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম সেগুলো, তার মধ্যে একটা দাবি ছিল ঘড়ি অ্যালাউ করা। ম্যাক্সিমাম সেন্টারে ঘড়ি অ্যালাউ করেছে। আমিও নিজে ঘড়ি নিয়ে পরীক্ষা দিতে গেছি, এবং তার সাথে সাথে অ্যানালগ রিস্ট ওয়াচ, এবং তার সাথে সাথে চেকিং খুব ভালো মতো হয়েছে। এবং ওই অ্যাটেন্ডেন্স শিট যেটা সিগনেচার করানো ইত্যাদি, সেগুলো কিন্তু পরীক্ষার আগে ম্যাক্সিমাম সেন্টারে হয়েছে, অনেক জায়গায় নাও হতে পারে। তো বেশ ভালো পদক্ষেপ এটা। যাই হোক, এবার আমাদের কথা হচ্ছে আপনারা যেটার জন্য বলছেন, যে প্রথমত অনেকজন একটা প্রশ্ন করেছেন যে মোটামুটি লিখলে কেমন মার্কস আসতে পারে। তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। যে মোটামুটি মনে করুন আপনি লিখেছেন ক্লার্কশিপ মেন্স এক্সামে, তো সেটাতে আপনি কেমন মার্কস পেতে পারেন। তো দেখুন, প্রথমত টপিক ছিল বেঙ্গলি এবং ইংলিশে তিনটে করে টপিক, আশা করি সবাই জানেন। প্রথমত ছিল হচ্ছে রিপোর্ট,
নিউজ পেপার রিপোর্ট ছিল, দুটোর ক্ষেত্রেই একই, আমি আর আলাদা করে লিখছি না। দেন প্রেসিস ছিল, দেন ট্রান্সলেশন ছিল, রাইট? বাংলা ইংলিশ তিনটেতে একই ছিল, দুটোতেই তিনটে করে ছিল বা থাকে, আপনারা প্রত্যেকে জানেন। এবার রিপোর্টে কত মার্কস ছিল? রিপোর্টে মার্কস ছিল 15, প্রেসিতে মার্কস ছিল কত? প্রেসিতে মার্কস ছিল 15 এবং ট্রান্সলেশনে মার্কস ছিল 20। মানে ট্রান্সলেশন সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্কোরিং এর দিক থেকে। এবার কত পেতে পারেন, অ্যাভারেজ লিখলে কত পেতে পারেন? মানে আমি আগে ফার্স্টে মেন্সের কত পাওয়া সম্ভব বা কেমন ভাবে খাতা দেখায়। দেখুন গতবার মার্কস অনেকে অনেক বেশি পেয়েছিল, গতবার অনেকে 80, 85, 86, 87 পর্যন্ত মার্কস পেয়েছিল। তো যারা এক্সেপশনাল লিখছেন অবশ্যই ভালো মার্কস পেতে পারেন। এবারে কেমন ভাবে খাতা দেখা হয় তার উপর অনেকটাই ডিপেন্ড করছে। তবেও আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন, তাই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। দেখুন প্রথমত যদি আপনি অ্যাভারেজ লিখে আসেন, অ্যাভারেজ লিখে আসলে আপনি কিন্তু 50%-এর কাছাকাছি মার্কস এক্সপেক্ট করতে পারেন। অ্যাভারেজ বলে এই মানে এই নয় যে খুব খারাপ লিখে আসেন, অ্যাভারেজ মানে না ভালো না খারাপ। তো আমি যদি তেমন লেখেন তাহলে রিপোর্টে কিন্তু আমি লিখে দিই এখানটায়, অ্যাভারেজ যদি লিখে আসেন আপনি কিন্তু রিপোর্টের মধ্যে 6 থেকে 7 কিন্তু আপনি রিপোর্টে পাবেন। প্রেসিতেও আপনি যদি অ্যাভারেজ লিখে আসেন 6 থেকে 7 কিন্তু আপনি পেতে পারেন প্রেসিতে। ট্রান্সলেশনে যদি আপনি অ্যাভারেজ লিখে আসেন, দুটোর ক্ষেত্রে আমি বলছি, সেখানেও কিন্তু আপনি ট্রান্সলেশনে কিন্তু আপনি কিন্তু অ্যাভারেজ লিখে আসলে কিন্তু 10-11 মার্কস কিন্তু পেতেই পারেন। 10 থেকে 11 মার্কস কিন্তু আপনি এখানে পেতেই পারেন। তো এবার আপনারা কাউন্ট করুন, 7, 2, 14 আর 11 কত হচ্ছে? 15, 25, একটা পেপারে 25 মানে দুটো পেপারে 50-এর কাছাকাছি, অর্থাৎ 45 যদি আপনি অ্যাভারেজ লিখে আসেন পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামে, তাহলে আপনার স্কোর 45 to 50-এর মধ্যে থাকতে পারে যদি প্রপার ভাবে খাতা দেখা হয়, বা খাতা যেভাবে দেখা হয় যতটুকু আমরা আন্দাজ করতে পারি তার ভিত্তিতেই বলছি 45 to 50 আপনি পেতে পারেন। যদি আপনি ভালো লিখে আসেন, এভারেজের থেকে ভালো লিখে আসেন, তাহলে কিন্তু আপনার মার্কসটা তখন এই রিপোর্ট এই 15-এর মধ্যে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি 9-এর কাছাকাছি কিন্তু আপনি আশা করতে পারেন, প্লাস মাইনাস অবশ্যই ধরে চলবেন। প্রেসিদেও কিন্তু আপনি 9-এর কাছাকাছি আশা করতে পারেন, এবং ট্রান্সলেশনে কিন্তু আপনি 13 থেকে 14 নাম্বার কিন্তু আশা করতে পারেন। 13 ধরে নিলাম আমি, 13 কিন্তু আশা করতে পারেন যদি আপনি ভালো লিখে আসেন, অর্থাৎ অ্যাভারেজ থেকে ভালো মানে লিখেছেন, মানে বিশাল ওয়ার্ড, বিশাল কিছু জাগরণ ওয়ার্ড ইউজ করা নেই, কিন্তু বিশাল কঠিন কঠিন শব্দ ইউজ করা নেই, বিশাল ভাষা নেই সেখানে, কিন্তু আপনি নির্ভুলভাবে লিখে এসেছেন, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক্স নেই, যতটুকু চাওয়া হয়েছে কোশ্চেনে লিখেছেন, রিপোর্টে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছিল সে পয়েন্টগুলো মেনটেন করে লিখেছেন, ফরম্যাট মেনটেন করেছেন, সবকিছু ঠিকঠাক করেছেন, মোটামুটি ঠিকঠাক করেছেন, ভালো লিখেছেন, বিশাল আউটস্ট্যান্ডিং কিছু লেখেননি, তাহলে কিন্তু আপনার, আমার যেটা মনে হয়, আপনার 9, 9, 18 আর 13, 9, 9, 18 আর 13, 31 নাম্বার, অর্থাৎ 31 নাম্বার একটা পেপার মানে দুটো পেপারে আপনি কিন্তু 60 থেকে 62 পেতে পারেন। এখানে আমি আপনাকে বলছি যদি আপনি অ্যাভারেজ লিখে আসেন তাহলে আপনি পেতে পারেন 45 থেকে 50-এর মধ্যে। যদি ভালো লিখে আসেন, অর্থাৎ সবকিছু মোটামুটি ঠিকঠাক, গ্রামার, স্পেলিং এটসেট্রা নেই, ভাষাগত ভুল নেই, সেখানে স্ট্রাকচার মোটামুটি ঠিকঠাক আছে, বিশাল কঠিন ভাষা ইউজ করেনি কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, সমস্ত যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো সব অ্যাড্রেস করেছেন, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু যে মার্কসটা পেতে পারেন সেটা কিন্তু 60 to 65 মার্কস কিন্তু আপনি পেতে পারেন। আমি যতদূর বুঝেছি যে কেমনভাবে খাতা দেখা হয়। এর মধ্যে এবার অনেক বিস্তর সমস্যা রয়েছে, অনেকের মার্কস অনেক কমে যেতে পারে, যেটা গতবার হয়েছে, অনেকে 5, 10, 15 এরকম মার্কস পেয়েছে, কিন্তু যেমনটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত আমি সেটা বলছি। এবার যদি মনে করেন আপনি ভালো লিখেছেন, আপনি ভুলভাল কিছু করেননি, স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন, ঠিকঠাক লিখেছেন, গ্রামার স্পেলিং তো ঠিকই রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার ভাষাগত দক্ষতা রয়েছে, সুন্দর ভাষায় লিখেছেন আপনি, যে লেখার মধ্যে আপনার সাহিত্যিক তাত্ত্বিকতার প্রকাশ পাচ্ছে, তেমনভাবে যদি আপনি লিখে আসেন, তাহলে কিন্তু আমার যেটা মনে হয় যে এই রিপোর্টে কিন্তু 15-এর মধ্যে কিন্তু 11 থেকে 12 নাম্বার আপনি হামেশাই পেতে পারেন, যদি ভাষাগত দক্ষতা আপনার থাকে, ঠিকঠাক যদি অ্যাড্রেস করেন। তেমনি প্রেসিতেও কিন্তু 11 থেকে 12 নাম্বার কিন্তু আপনি পেতে পারেন, এবং ট্রান্সলেশনে আমি বলবো 15 থেকে 16 নাম্বার কিন্তু আপনি পেতে পারেন। এটা আমার মনে হচ্ছে যে এরকম ভাবে খাতা গতবার দেখা হয়েছিল, বা আমি যতদূর বুঝি খাতা দেখার ব্যাপারে, আমি সেটা বলছি, পিএসসি থেকে আলাদা হতেই পারে, ওদের কোনো বিশ্বাস নেই। তো সেখানে আমরা যদি দেখি, সেখানে আমি আপনাদের যদি মানে সেখানকার কথা বলি, তাহলে 12 দিয়ে 24 আর 16, 12 2 24 আর 16,
অর্থাৎ 80, যেটা গতবার হয়েছিল, যারা খুব ভালো লিখেছিল, এক্সেপশনাল লিখেছিল 80, এবং 11 2 22 আর 15, 11 2 22 আর 15, অর্থাৎ 22 আর 5 27, 37, 37 2 কত হচ্ছে, 30 2 60, 7 2 14, 74। তো আমার যেটা মনে হয় তারা এই 74 থেকে 80-র মধ্যে পেতে পারে। আমি, অনেকে বলছেন যে এরকম করে হয় নাকি, মানে আমি দুটো পেপার ধরে নিচ্ছি, একটা পেপারে আপনি মানে 40 পাচ্ছেন, 37 থেকে 40-এর মধ্যে, মানে দুটো পেপারে 74 থেকে 80-র মধ্যে পেতে পারে। এবার ডিপেন্ড করছে, আমার মনে হয় যে ম্যাক্সিমাম জোন এর মধ্যে বিলং করছে, অর্থাৎ এখানে আমি আর গুড আর এটা হচ্ছে এক্সেপশনাল লিখলাম না, যাই হোক। আমার যতদূর মনে হচ্ছে ম্যাক্সিমাম জোন এই জোনের মধ্যে ডিপেন্ড করছে, অর্থাৎ অ্যাভারেজ টু গুড। যারা এক্সেপশনাল তাদের কথা আমি ছেড়ে দিলাম, অ্যাভারেজ টু গুড তারা কিন্তু যদি আপনি একদম অ্যাভারেজ হন তাহলে কিন্তু 45 থেকে 50-এর মধ্যে আসতে পারে আপনার স্কোরটা। যদি আপনি ভালো লিখে আসেন, নির্ভুলভাবে লিখে আসেন, হয়তো বিশাল ভাষার সেখানে দক্ষতা নেই, কিন্তু নির্ভুলভাবে লিখে আসেন, তাহলে কিন্তু 60 থেকে 65 নম্বর আপনি পেতে পারেন। এই গেল মেন্সে কেমন মার্কস আসতে পারে সেটা নিয়ে আলোচনা। এবার যে আলোচনাটা আসবো যে প্রিলিমস প্লাস মেন্স মিলিয়ে কাট অফটা কেমন হতে পারে। প্রিলিমসের মার্কসও সেখানে থাকলো, মানে প্রিলিমসেও একটা কাট অফ আপনারা অলরেডি জেনে গেছেন, যেখানে UR 49 কাট অফ গেছিল। তার সঙ্গে সঙ্গে মেন্স হয়ে ফাইনাল কাট অফ কেমন আসতে পারে, যেটা নিয়ে বহুজনের প্রশ্ন। আমি সেই বিষয়ে নিজের যতটুকু বোধ বুদ্ধি রয়েছে সেটা দিয়ে আমি বলার চেষ্টা করছি। এটাকে কখনোই, এই যে আমি বললাম যে কেমন হতে পারে মেন্সের স্কোর, তেমনিভাবেই বলছি কেমন হতে পারে ফাইনাল কাট অফ বা যা কিছু। এটাকে কখনোই লক্ষণ রেখা ভাববেন না যে এটার থেকে এগিয়ে যাওয়া যাবে না, পিছিয়ে যাওয়া যাবে না। এক্সামে কি হয়েছে, কে কেমন দিয়েছে, সবকিছু জানা যায় না। মানুষজনের সঙ্গে কথা বলে আপনাদের ওপিনিয়ন শুনে যতটুকু মনে হয়েছে আমি সেগুলোই রাখছি আপনাদের কাছে। ইন রিয়ালিটি এটা ডিফারেন্ট হতে পারে কাট অফ। এখন আমি আবারও সেই যে শব্দটা আমি বারবার বলে থাকি, কাট অফ কি হবে সেটা পিএসসির চেয়ারম্যান জানে না, পিএসসির সেক্রেটারি জানে না, এমনকি কোনো গণৎকার জ্যোতিষ কেউ জানে না। তাই এটাকে জাস্ট অ্যানালিসিস ভাবে নেবেন, এবং সেই অ্যানালিসিসের উপর ভিত্তি করে আমার যেটা মনে হয় সেটাই আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি। এটা অরিজিনাল এক্সামে কিন্তু এর ডিফারেন্স থাকতে পারে। তো আমার যেটা মনে হয় UR এর ক্ষেত্রে যদি 120 +- 5 কারো স্কোর থাকে, অর্থাৎ 115 থেকে 125-এর মধ্যে যদি কারো স্কোর থাকে, আমি এটা আবারও বলছি, রিজনালের জন্য বলছি, সেক্রেটারিয়েট ডিরেক্টরেটের ক্ষেত্রে কাট অফ হাই যেতে পারে আরো। ঠিক আছে, মানে এর সঙ্গে 10 নম্বর যোগ করে নিন ডিরেক্টরেট, আর তার সঙ্গে 10 নম্বর যোগ করে নিন সেক্রেটারিয়েট, অর্থাৎ 120 যদি রিজনাল +- 5 রিজনালে যাই, ডিরেক্টরেটে কিন্তু এখানটায় আপনার 130 +- 5 যেতে পারে, 130 +- 5 যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সেক্রেটারিয়েটে কিন্তু সেটা 137 বা 140 +- 5 যেতে পারে। আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এটাকে কেউ লক্ষণ রেখা বা এরকম কিছু ভাববেন না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই রাখছি। UR এ যদি রিজিওনালে কাট অফ 120 +- 5 যাওয়ার সম্ভাবনা রয়েছে মনে হয়েছে আমার, ডিরেক্টরেটে সেটা 130 +- 5 যেতে পারে বলে মনে হয়েছে, আর সেক্রেটারিয়েটে 140 +- 5 যেতে পারে বলে মনে হয়েছে। দেন আমি যদি আসি ওবিসি বি এর কথায়, তাহলে এটা আমার 115 বা আরো 115 জায়গায় আমি 116 লিখছি। এটা 116 +- 5, অর্থাৎ আপনার 111 থেকে 121-এর মধ্যে স্কোর যদি থাকে, আপনি কিন্তু ওবিসি বিতে আপনি কিন্তু ভালো জোনে এখনো পর্যন্ত মনে হয়, আমার মনে হয় যে টাইপিং প্র্যাকটিস করা আপনার উচিত। অরিজিনাল কাট অফ বেশি হতে পারে, কম হতে পারে। দেন আমি যদি ডিরেক্টরেটের ক্ষেত্রে যাই, ডিরেক্টরেটের ক্ষেত্রে আমার মনে হয় 125 +- 5 হতে পারে, এবং আমি যদি সেক্রেটারিয়েটের ক্ষেত্রে যাই তখন আমার সেখানে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সেখানে 133 +- 5 যেতে পারে। দেন আমি ওবিসি এর কথায় আসি। ওবিসি এ আমার যেটা মনে হয় যেটা 111 +- 5 সেক্রেটারিয়েটে, মাপ রিজিওনালে যেতে পারে। সেখানে আমার ডিরেক্টরেটের ক্ষেত্রে কিন্তু এটা আমার যেটা মনে হয় 119 +- 5 যেতে পারে, এবং সেক্রেটারিয়েটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটাকে কিন্তু আমি ধরে নিলাম 127 +- 5 যেতে পারে। দেন আমাদের পরের ক্যাটাগরিতে আসছি এসসি ক্ষেত্রে। আমার যেটা মনে হচ্ছে এসসির ক্ষেত্রে এই মার্কসটা কিন্তু
13 ± 5 যেতে পারে রিজিওনাল ক্ষেত্রে। দেন আমাদের ডিরেক্টরেটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় 121 ± 5 যেতে পারে, এবং সেক্রেটারিয়েটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় 130 ± 5 যেতে পারে। দেন এসটির ক্ষেত্রে যদি আসি, এসটির ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে রিজিওনালের ক্ষেত্রে 100 ± 5 যেতে পারে। ডিরেক্টরেটের ক্ষেত্রে সেটা কিন্তু বাড়তে পারে, এবং ডিরেক্টরেটের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের 109 ± 5 যেতে পারে, এবং সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কিন্তু সেটা 120 ± 5 কাছাকাছি যেতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আবারও বলছি, চেঞ্জেস হতেই পারে। দেন ইডব্লিউএস এর প্রিলিমসের কাট অফ কিন্তু অত্যন্ত কম ছিল, কিন্তু তার মানে এই নয় যে মেন্সের কাট অফও কিন্তু কম থাকবে। অর্থাৎ এমন অনেক ইডব্লিউএস আছে যারা ইউআর এর কাট অফ কোয়ালিফাই করে ইউআর হিসেবে হয়েছেন, কিন্তু তারা এখন কিন্তু যদি ইউএস এর মাফ করবেন ইউআর এর কাট অফ ক্লিয়ার করতে না পারে, তারা কিন্তু আবার ইডব্লিউএস এ ব্যাক করতে পারে। তাই আমার যে এখানে মনে হয় ইডব্লিউএস এর কাট অফ আমার কিন্তু যেটা মনে হয় যে 90 ± 5 যেতে পারে রিজিওনালের ক্ষেত্রে। সেখানে ডিরেক্টরেটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় 101 ± 5 যেতে পারে, অ্যান্ড আমার যেটা মনে হয় সেক্রেটারিয়েটের ক্ষেত্রে 111 ± 5 যেতে পারে। এই মেন ক্যাটাগরি। এর পরের অন্যান্য ক্যাটাগরি সম্পর্কে বলা বেশ মুশকিল। এই কারণে বলছি বেশ মুশকিল, কারণ সেগুলোর ডেটা সেভাবে অ্যাভেলেবেল থাকে না, তবে এর থেকে কমই যেতে পারে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফেজের বিভিন্ন ক্যাটাগরি যেগুলো মাইনাসে কাট অফ গিয়েছিল, সেগুলোর কাট অফ সম্পর্কে বলার ক্ষমতা আমার নেই। আমি সেই বিষয়ে যাচ্ছি না, এমএসপি যাচ্ছি না, এক্স সার্ভিসম্যান যাচ্ছি না, সেগুলো বলার আমার ক্ষমতা নেই, বা সেগুলোর আমার অ্যানালিসিস করার ক্ষমতা নেই। যতটুকু আমি নিজে অ্যানালিসিস করতে পারছি বলে আমার মনে হচ্ছে, আমি সেটুকুই বলছি। আবারও বলে দিই, অ্যাকচুয়াল কাট অফ যেটা ইউআর এর আমার যেটা মনে হয়েছে 120 ± 5 যেতে পারে, ওবিসি বির ক্ষেত্রে 116 ± 5 যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে 111 ± 5 যেতে পারে, এসসির ক্ষেত্রে 113 ± 5 যেতে পারে, এসটির ক্ষেত্রে 100 ± 5 যেতে পারে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 90 ± 5 যেতে পারে। এরপরে সেক্রেটারি আর ডিরেক্টর আলাদা আলাদা তার থেকে বেশি যেতে পারে। এটা আমার মনে হয়েছে। আপাতত আপনাদের যদি কোনো অভিমত থাকে আপনারা সেটা কমেন্টে জানাবেন। আপাতত আমার অভিমত আমি শেয়ার করলাম। আপনারা কেমন এক্সাম দিয়েছেন, সবাই কেমন এক্সাম দিয়েছেন সেটাও জানাবেন, এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আবারও আমি কাট অফটা আপনাদের আমার যেটা মনে হচ্ছে রিপিট করে দিচ্ছি। ইউআর এর ক্ষেত্রে 120 ± 5, ওবিসির ক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে 116 ± 5, দেন ওবিসি এর ক্ষেত্রে 111 ± 5, এসসির ক্ষেত্রে 113 ± 5, এসটির ক্ষেত্রে 100 ± 5, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 90 ± 5। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আপাতত যাদের এর কাছাকাছিও মার্কস রয়েছে, এর থেকে কমও রয়েছে, আমি যা বলেছি তার থেকে কমও মার্কস রয়েছে, আমার মনে হয় সপ্তাহে একদিন করে আপনারা টাইপিং কোথাও প্র্যাকটিস করতে পারেন, কারণ হয়ে যেতে পারে, কেউ জানে না অরিজিনাল কাট অফ, কেউ জানে না ভ্যাকান্সি বাড়লে কিন্তু এই কাট অফটা দড়াম করে নিচে চলে আসবে। তাই আপাতত প্রত্যেকে টুকটাক করে টাইপিং প্র্যাকটিস করতে পারেন, এবং তার সাথে সাথে আগামীতে অন্য যে পরীক্ষা রয়েছে, আপাতত এর তো রেজাল্ট এক্ষুনি আসবে না, এর রেজাল্ট আসতে মিনিমাম 6-7 মাস লাগবে, ম্যাক্সিমাম হয়তো 1 বছরও লেগে যেতে পারে। তো এর তো রেজাল্ট এক্ষুনি আসবে না, তো এটাকে আপাতত এখানে ইতি করে আপাতত টাইপিংয়ের প্র্যাকটিসটা চালিয়ে যান, এবং অন্য আগামীতে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশন নিতে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।